আদালতের রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি চার্জশিট দাখিল হতে পারে আজই। ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে ৫-৭ দিনের মধ্যেই সম্পূর্ণ হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। ৫ থেকে ৭ দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে কাল থেকে চলবে অতিরিক্ত ৫ জোড়া ট্রেন। 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। ফরিদপুরে অ্যাম্বুলেন্স ও বাস সংঘর্ষে নিহত ৫। কক্সবাজারের জেলা জজ আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের গুলি, বিএনপির 2 কর্মী গুলিবিদ্ধ। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ভারত থেকে আসা বন্ধে তৎপর বিজেপি, জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। শান্তি চুক্তি করতে সমঝোতার কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্রের দাবি। ট্রাম্পের ইসরায়েলের মন্ত্রীকে নিষিদ্ধ করল ফ্রান্স। এবং নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। দলগত ক্রিকেট খেলায় লক্ষ্য, জানালেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়েছে। সকাল 11:30টার দিকে রাজধানীর চিফ মেট্রোপলিটন আদালতে তাদের হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নিপুণ জানান, কিছুক্ষণ পর আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। গত 19 মে পল্লবীর একটি বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, আমাদেরকে জানাবেন রামিসা হত্যা মামলায় চার্জশিট কখন জমা দেওয়া হবে? ধন্যবাদ নাফিজা। চার্জশিটের কথা বলতে যদি বলি, এখনও নির্দিষ্ট সময় কিন্তু দেওয়া হয়নি। তবে আদালতে যে অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তাদেরকে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে কারাগার থেকে। আপনি জানেন যে রাজধানী পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ হত্যাকাণ্ডের আলোচিত মামলায় আজ কিন্তু আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট সেটি কিন্তু পুলিশ জমা দিচ্ছে। এ মামলার প্রধান আসামি সোহেল রানা সহ তার স্ত্রীকেও কিন্তু আদালতে কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। ঠিক আজকে সকাল 11:30টার দিকেই কিন্তু কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে প্রথমে স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। পরবর্তীতে কিন্তু অভিযুক্ত সোহেল রানা যিনি আছেন তাকে আদালতে হাজির করা হয়। বর্তমানে দুজনকেই কিন্তু আদালতের গারদখানা যেটি আছে সেটিতে কিন্তু তাদেরকে রাখা আছে। আলোচিত এই মামলায় আজই কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে তদন্ত সংস্থা থেকে। এর আগে কিন্তু সিআইডি কাছে যে ডিএনএ রিপোর্ট সেটি কিন্তু হস্তান্তর করা হয়। এই ফরেনসিক রিপোর্টে কিন্তু মৃত্যুর যে ঘটনা সেই ঘটনা কিন্তু বর্ণনা করা হয়েছে। তদন্তে ফরেনসিক রিপোর্টে যেটি উঠে এসেছে, প্রথমে যে শিশু রামিসা তাকে ধর্ষণ করা হয়, পরবর্তীতে কিন্তু তার লাশ গুম করার জন্য তার দেহ থেকে মাথা এবং হাত বিচ্ছিন্ন করা হয় এবং পরবর্তীতে যে প্রধান অভিযুক্ত সোহেল রানা সে কিন্তু পালিয়ে যায়। তো আজকে যেহেতু তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে, তো পরবর্তী শুনানিতে জানা যাবে যে এর পরবর্তী কী কার্যক্রম সেটি কিন্তু পরবর্তীতে জানা যাবে। তো এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।
ছুটির মধ্যে বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে কথা জানান তিনি আরও জানান, এই মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেটির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আদালত এর মধ্যে ছুটিতে যাবে, আপনারা অনেকে জানেন, কিন্তু এই বিশেষ আদালতটা ছুটি মাননীয় চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন। এখনো হয়েছে কিনা আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধে 2 সাংবাদিক গ্রেফতারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 31 মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলা প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর বলেন, হাইকোর্টে যাতে মামলাটি দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে। সাগরণীর তদন্তে আমরা তো দেখলাম যে একজন বিশেষ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে এটির অগ্রগতি হচ্ছে না কেন? 31টি মামলা ইনভেস্টিগেশনের প্রায় শেষ পর্যায়ে, সেগুলো বিচারে চলে আসবে। আমরা 150টি মামলা আমরা ইনভেস্টিগেশন হাতে নিয়েছি। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশন কিংবা বাস টার্মিনাল সবখানেই ঘরমুখো মানুষের স্রোত। তবে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাল থেকে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন, জানিয়েছেন রেলমন্ত্রী। বাস টার্মিনালেও যাত্রীদের রয়েছে উপচে পড়া ভিড়। পরিবারের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রোববার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনেও যাত্রী ভিড় দেখা যায়। তবে অভিযোগ রয়েছে শিডিউল বিপর্যয়ের। সকালবেলা আসছি 8:30টার আগেই, তো ট্রেন লেট হলে তো অবশ্যই ভোগান্তিতে মানুষ পড়ে। এমনিতে দেরি হয়ে গেছে, আরো আগে যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি আবার আসতে হবে, তার জন্য কিছুদিন আগে যাচ্ছি। ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে কাল থেকে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন, জানিয়েছেন রেলমন্ত্রী। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিট যে বিক্রি হয়েছে সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। যাত্রীদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। টিকিট আগে থেকে কাটার কোনো ওয়ে থাকে না, এসে টিকিট কাটা লাগে এবং আসার পরে দেখা যায় যে গাড়ি শর্টেজ, গাড়ি নেই। এমনিতে হচ্ছে বাস কম, তারপর হচ্ছে ইয়াতে গরমের মাঝখানে প্রচুর পরিমাণ লাইন, গাড়ি নেই, মানে টিকিট দিচ্ছে না, এই রোদ্রের ভিতরে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই প্রবলেম। প্রিয়জনদের কাছে ফেরার এই আকুলতার কাছে যেন হার মানছে সব ধরনের ভোগান্তি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার শঙ্কর পাশায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগী সহ 5 জন নিহত হন। জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক সংসদে কার্যক্রম প্রমাণ করে নেতৃত্ব কেবল নীতিতে নয়,
কর্মকাণ্ডে প্রতিফলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ, সংসদ সদস্য, সচিব, প্রেস উইংয়ের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ ভবনে 1 মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা বোধহয় আমরা স্পষ্টভাবে দিতে পারবো। সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। এআই ব্যবহারে তথ্য কর্মকর্তাদের যথাযথ জ্ঞান রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বলেন, জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া বর্তমানে জনসংযোগ সম্ভব নয়, তাই এই বিষয়ে পরিষ্কার ধারণা রাখা প্রয়োজন। পাবলিক সাইকোগ্রাফিতে কিভাবে কাজ করে সেটি জনসংযোগ কর্মকর্তাদের জানতে হবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমাদের প্রচলিত মনোজগতের আন্তঃসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে ধরনের একটা ভুল কাঠামোতে আমরা আটকে আছি, এখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মরালি যদি দেখি তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু করা সম্ভব, যেটা দেশের জন্য, জনগণের জন্য, পৃথিবীর জন্য একটি ভালো বার্তা এবং ভালো কিছু বয়ে আনবে। ভারতীয় গরু আসা ঠেকাতে বিজিবির তৎপর আছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদের জন্য পর্যাপ্ত দেশি গরুর মজুত রয়েছে। রবিবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির হাট পরিদর্শনে গিয়ে এই কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। হাটের সার্বিক দিক পর্যবেক্ষণ করে মন্ত্রী জানান, ক্রেতা বিক্রেতা উভয়ের সুবিধার কথা ভেবেছে সরকার। বিশেষ করে জাল টাকা শনাক্তকরণ সহ ভেটেরিনারি মেডিকেল টিম হাটে কাজ করছে বলেও জানান মন্ত্রী। বিজেপি থেকে শুরু করে প্রশাসনিক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলেছি এবং এরা বলেছে আমরা সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। আসলে আমাদের গরুর দরকার নাই, আমরা কেন আনতে যাব। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইদুল ইসলাম হিমেল। আমাদেরকে জানাবেন, হাটে পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি রাজধানীর গাবতলীর যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে, এবং এখানে ক্রেতারা কিন্তু যারা কোরবানির জন্য পশু ক্রয় করতে আসছেন তারা যেমনটি জানাচ্ছেন যে দাম কিন্তু তুলনামূলক বেশি বলছেন তারা, কারণ গত বছরের তুলনায় তারা এবছরের গরুর দাম বেশি বলছেন। এবং এখানে যে বিক্রেতারা গরু নিয়ে এসেছেন এবং এখন আমরা যে গরু দুটি দেখতে পাচ্ছি, এই দুটি গরু কিন্তু রাজধানীর গাবতলী হাটে সবচেয়ে বড় গরু, এবং যে গরুটি দেখা যাচ্ছে এটির নাম কিন্তু কালো জামাই, এবং পাশে যে গরুটি রাখা হয়েছে সেটির নাম কিন্তু সাদা জামাই। এবং এই দুটি গরুর দাম কিন্তু 55 লক্ষ টাকা চাওয়া হচ্ছে, যদিও গতকাল গরুর দাম কিন্তু প্রায় 1 কোটি টাকা চাওয়া হয়েছিল। এবং এই গরুকে কেন্দ্র করে কিন্তু আশেপাশে অনেক ক্রেতা এবং দর্শনার্থীদের একটি উৎসাহ উদ্দীপনা, এবং তারা কিন্তু অনেক আগ্রহী এই দুটি গরুর বিষয়ে, এবং অনেকেই আশা করছেন যে গরুর দাম অন্যান্য গরুর দামের পাশাপাশি এই দুটি গরুর দামও ঈদ যত ঘনিয়ে আসবে ততটা কিন্তু কমে যাবে, এমনটি তারা ভাবছেন। এবং অনেক ক্রেতা সাধারণই ভাবছেন যে ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে গরুর দাম কমবে এবং তারা কিন্তু গরু ক্রয় করবে। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী গরুর হাট থেকে সবশেষ সংবাদ। নাফিসা। জি হিমেল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সামরিক উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। স্থানীয় সময় শনিবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হরমুজ খুলে দিয়ে তেহরান চুক্তি করতে চায় বলেও দাবি তার। কূটনৈতিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের তোড়জোড় চলছে বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, সমঝোতার আনুষ্ঠানিক আলোচনার আয়োজন করতে প্রস্তুত আছে ইসলামাবাদ। পারমাণবিক অস্ত্রের মতোই কাজ করছে ইরানের হরমুজ প্রণালী, যা ভিত নাড়িয়েছে বিশ্ব তেলের বাজারের। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন শিগগিরই প্রণালীটি উন্মুক্ত হচ্ছে। শুধু তাই নয়, সীমিত হতে চলেছে তেহরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এসব বিষয়ে তেহরানের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে ওয়াশিংটনের। যে কোনো সময় আসতে পারে ঘোষণা, জানান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র সৌদি আরব, কাতার সহ বিভিন্ন পক্ষের সঙ্গে এ বিষয়ে ফোন আলাপ হয়েছে। এদিকে একটি সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত শান্তি আলোচনা সম্ভব বলে মনে করে তেহরানও। ইরান এই আলোচনায় ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজা ও লেবাননকেও যুক্ত করতে চায়। 14 দফা নিয়ে 30 থেকে 60 দিনের মধ্যে আলোচনা সম্ভব। যুক্তরাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে ইসরায়েলের সাথে তারা ভবিষ্যতে আগ্রাসন চালাবে না। গাজা ও লেবাননকেও শান্তি আলোচনায় যুক্ত করতে হবে, আর হরমুজ আমাদের নিয়ন্ত্রণেই থাকবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারটিতে পার্সিয়ান ও রোমের সংঘাতের কথাও উল্লেখ করেন বাঘাই। বলেন, তাদের মতোই পশ্চিমাদের নতি স্বীকার করতে সমঝোতা করতে হবে। রোববার এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দুপক্ষের মধ্যে মধ্যস্থতার আয়োজনে প্রস্তুত ইসলামাবাদ। কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে ফের ইসলামাবাদেই মুখোমুখি হতে পারে ওয়াশিংটন তেহরান। নীরব দাস, নিউজ 24। নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ক্রিকেট খেলাই তাদের মূল লক্ষ্য। নিজের ইনজুরির বিষয়েও রাগঢাক ছাড়াই কথা বলেন তিনি। বিশ্বমঞ্চে নিজেদের নতুন করে প্রমাণ করার মিশনে বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শেষ করে এখন ইংল্যান্ড যাত্রার অপেক্ষায় টাইগ্রেসরা। হোম অফ ক্রিকেটের সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, এবারের বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ক্রিকেট খেলাটাই তাদের মূল লক্ষ্য। যে অবস্থান এখন এবং কিছু প্লেয়ার আছে অনেক বেশি কনসিস্টেন্ট টিমের জন্য, স্পেশালি টি-20 ফরম্যাটটা অনেক বেটার ওয়েতে ক্রিকেট খেলতেছে ইন্ডিভিজুয়ালি। সো যদি আমরা কালেকটিভলি ক্রিকেটটা খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে, সো ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবো লাস্ট অনেক ওয়ার্ল্ড কাপের থেকে। 12 জুন শুরু হতে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ, আর 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলা দিয়ে শুরু হবে টাইগ্রেসদের লড়াই। নিগার সুলতানা জ্যোতির দলের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে চায় তার দল। টাইগ্রেস অধিনায়ক জানান, ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতিটাও হয়েছে পরিকল্পনা অনুযায়ী। এছাড়াও নিজের ইনজুরি নিয়েও খোলামেলা কথা বলেন টাইগ্রেস অধিনায়ক। বিশ্বের কোনো প্লেয়ারই আসলে বলতে পারবে না তার কোনো ইনজুরি নেই, ছোটখাটো প্রবলেম ইস্যু থাকে, বাট সেগুলো ম্যানেজ করে সবাই খেলে। সো ওই সেম জায়গাতে আমি এবং বাকি প্লেয়াররাও। অভিজ্ঞতার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিয়েও আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের বড় মঞ্চে জ্যোতির দলের লক্ষ্য কেবল অংশগ্রহণ নয়, প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। সাভারের বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা 2026 সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত সচিব আমেনা বেগম। তৃণমূলের প্রতিভা অন্বেষণের এই আসরে 8টি বিভাগের প্রায় 200 জন খেলোয়াড় অংশ নেয়। প্রতিযোগিতায় সাঁতারের 12টি ইভেন্টে 6টি স্বর্ণ জিতে নেয় উভয় বিভাগে একক চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। অন্যদিকে অ্যাথলেটিক্সদের 14টি ইভেন্টের মধ্যে বালক বিভাগে চট্টগ্রাম এবং বালিকা বিভাগে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হয়। সমাপনীতে বিজয়ী অনূর্ধ্ব 14 অ্যাথলেটদের মেডেল ও প্রাইজ বন্ড প্রদান করা হয়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।